নমস্কার, আমার গল্পের আসর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিত্য নতুন গল্প শুনতে আমার গল্পের আসর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর লেখা চটির সঙ্গে চটাচটি। না, বিয়ের নেমন্তন্ন পেলে আর ছাড়া নয়। উৎসবের প্রধান অতিথি রূপে বর রূপে বাদ গেছি বলে যে লুচির পাতাতেও বরবাদ যেতে হবে তার কোনো মানে নেই। এতটা ক্ষতি শিকার আমার কুষ্ঠিতে লেখে না, বরং খতিয়ে দেখে যতদূর সাধ্য খাদ্যাখাদ্যের উপর দিয়ে তার শোধ তুলতে হবে, এই হচ্ছে আমার মত। অতএব বটকেষ্টর বিয়ের নেমন্তন্ন গ্রহণ করতে দ্বিধা করলাম না। কাছেই শ্রীরামপুরে বিয়ে। ঘড়ি ধরে শেষ লোকাল ট্রেন ধরতে গিয়ে স্টেশনে পৌঁছে দেখা গেল গাড়ি আমার ধরাধরির অপেক্ষা রাখেনি। আমিও পৌঁছেছি আর উনিও ছেড়েছেন। কামরাগুলি একে একে নাগালের বাইরে চলে যাচ্ছে। কামরা তো নয়, কামড়াবার জিনিস সব। অতগুলো পায়েস, পিষ্টক, সন্দেশ, মিষ্টি গালের বাইরে দিয়ে গলে যাচ্ছে। এই দৃশ্য দাঁড়িয়ে দেখা যায় না। এমন অবস্থায় লোকে মরিয়া হয়ে ওঠে, প্রাণ দিয়ে ফেলতেও পরোয়া করে না। অন্ধ ইচ্ছার বশে বাহ্যজ্ঞান শূন্য হয়ে আমিও কখন চলমান ট্রেনের উপরে টেনে এনে নিজেকে নিক্ষেপ করেছি। একেশ্বর নেতাকে জনসমুদ্রে ঝাঁপিয়ে পড়তে দেখেছ? না দেখে থাকলে শ্রদ্ধানন্দ পার্কের উপরে নজর রেখো। শ্রদ্ধা এবং আনন্দ দুই একদা তোমার হবে। জনসমুদ্রেও ঝাঁপিয়ে পড়তে দেখা যায় এক এক সময়, একমাত্র ফুটবল রেফারির উপরে। কিন্তু আমার বেলায় যেন উভয়ের যোগাযোগ ঘটল। আমিও লাফিয়ে গেলাম, আর অসংখ্য বাহুও সেই সঙ্গে ঝাঁপিয়ে এলো। হাতাহাতি হয়ে জানলা ভেদ করে কি করে যে কামরার গর্ভে পদার্পণ করলাম জানিনি। কামরার মধ্যে পা দিয়েই আমার পায়ের দিকে চোখ পড়ল, আর অমনি আমি চিৎকার করে উঠলাম, আমার জুতো গেল কোথায়? আরেক পাটি আমার। বলতে না বলতে অসংখ্য পাটি বেরিয়ে এসেছে পদতল থেকে নয়, আর সবার মুখগহ্বরতে। ও, আপনার আরেক পায়েও জুতো ছিল বুঝি? কিন্তু কই দেখছি নে তো, বলেন কামরার একজন। জুতো ছিল তার মানে? আমি কি এক পায়ে জুতো পরে স্টেশনে এসেছি নাকি? তা আপনিই জানেন। লোকটার কথার ধরনে অবাক না হয়ে পারা যায় না। কেউ কি এক পায়ে জুতো নিয়ে নেমন্তন্ন খেতে যায় নাকি? এক পা জুতো আর এক পা ধুলো। আমি আরও বলতে যাই, খাবেন তো মুখে, তা পায়ের সঙ্গে কি? কিন্তু তা বলছি নে, আপনার এক পায়েই আপাতত দেখা যাচ্ছে কি না তাই বলছিলাম। তাই কি বলছিলেন শুনি? আমার আরেকটি পাটি জুতো ছিল না নাকি? এবার আমার রাগ হয়ে যায়। না না, তা নয়, আপনি দু পায়ে জুতো পরেই বেরিয়েছিলেন তো। আপনার মনে আছে? ঠিক মনে আছে। তার মানে? ভদ্রলোকের রসিকতা পেকে উঠে আমার মনের মধ্যে পাক লাগায়, আমার মুঠার মধ্যে ঘুষির মতো আকার নিতে থাকে। বলেন তো, এই দণ্ডে আপনাকেও মনে পড়িয়ে দিতে পারি, দেব নাকি? আহা, চড়ছেন কেন? দুপাটি জুতোই একসাথে কেন ক্ষইতে থাকে? এই ভেবে কেউ কেউ আলাদাও তো পড়তে পারে। আপনি যেই সেই সুবিবেচকদের একজন হবেন না, তা কি কেউ বলতে পারে? এ কথায় আমি কোনো কথা বলিনি, আপন মনে গজরাতে থাকি। যেমন আপনাদের কাণ্ড, বলা নেই কওয়া নেই, হৈ হৈ করে জানলা দিয়ে টেনে তুললেন, যেন বিয়ারিস একটা
লাশ পেয়েছেন। এমন তাড়াহুড়ো লাগালেন যে চোখে কানে দেখতে দিলেন না। কোন দিকে যে একটু তাকাবো আর ফুরসত দিলেন না পর্যন্ত। তাই তো এমন কাণ্ডটা ঘটল। কেন মশাই অমন করে ধরে বেঁধে টানা হেঁচড়া করে টেনে তোলবার কি দরকার ছিল শুনি? জানলা দিয়ে ওইভাবে আমাকে আমদানি না করলে কি চলতো না? আর অমন করে অত কষ্ট করে জানলা দিয়েই বা আমি আসবো কেন? আসতে যাব কেন? কেন আমি কি নগদ পয়সার টিকিট কাটিনি নাকি? আপনি নিজেই কাটা পড়তেন, যে টিকিটের মতোই যে কাটা পড়তেন। গাড়ি ছেড়ে দিয়েছিল কি না জানালেন ওদের একজন। কাটা পড়তাম, সেও আমার ভালো ছিল। তাহলে তো আমার জুতোটা এভাবে খোয়া যেত না। নতুন কেনা বোম্বে স্লিপার মশাই, 6 টাকা 9 আনা দাম। আমার দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। তার উপর 21 পয়সা সেল ট্যাক্স। কতবার কত বাড়ি নিমন্ত্রণ খেলে তবে যে টাকাটা উঠবে কে জানে। আরে মশাই, দুঃখ করছেন কেন? কাটা পড়লে লেটা চুকে যেত তা ঠিক, জুতোর শোকটা আর আপনার লাগতো না। কিন্তু ভগবানের আপনার উপর নেক নজর থাকতে তো পারে, আছে কি না বলা তো যায় না। সেরকম টান আপনার উপর তার থাকলে নিজের পাটা তিনি লেজের দিকেও কাটতে পারতেন। মাথার কাটা না গিয়ে মাথায় মাথায় বেঁচে পায়ের দিকেও কাটা যেতে পারতেন তো। অপর একজন ভয়াবহতার অঘটনের দিকে অঙ্গুলি নির্দেশ করল। জুতো খোয়া যাওয়ার চেয়েও সেটা একটু বেশি খোয়ার হতো নাকি? আর পা খরচ হয়ে গেলে জুতো পরতেনই বা কোথায়? আরেকজনের অনুযোগ কানে এলো। পরতুম আমার মাথায়, বিরক্ত হয়ে বলি এবং জানলার বাইরে ভ্রুক্ষেপ করি। কিন্তু এখন তাকানো বৃথা। গাড়ি কখন প্ল্যাটফর্ম পেরিয়ে, লাইনের গোজামিল এড়িয়ে, সিগন্যাল সমারোহ পার হয়ে লিলুয়ার পথে এসে পড়েছে। এখান থেকে সেই পলাতক স্লিপারের পাত্তা পাওয়ার চেষ্টা দুরাশা মাত্র। তাহলে আরেকটি পাটি বজায় রেখে কি হবে? কোন কাজে লাগবে? পায়েও লাগবে না, মাঝখান থেকে মনে লাগবে কেবল। জুতোর কাঁটার মতোই খচখচ করবে মনের মধ্যে। কে সইবে এত খচখচানি? না, কাজ নেই। অন্যটিকে জানলা গলিয়ে আগেরটির অনুসরণে পাঠাতে যাচ্ছি, গাড়ির সবাই হা হা করে উঠল। আহা, করেন কি করেন কি? অমন করে কাউকে তাড়িয়ে দিতে আছে? যাকে রাখো সেই রাখে, এই কথাটাও কি আপনি জানেন না? জানি তো, কিন্তু যে আমাকে পায়ে রাখবে না তাকে রেখে লাভ। এ বরং সামনে থেকে হারানো আরেকজনের কথা মনে করিয়ে দেবে, বারংবার আমার পুরনো শোক উতলিয়ে তুলবে। সে কি ভালো? এই কথাটাই জুতমতো ভাষায় জুতোর দৃষ্টান্ত সামনে রেখে বলি তাদের। হাতের জুতো হাতে রেখেই বলি, ফেলতে চান ফেলুন, আপনার জিনিস আপনি ফেলবেন, আমরা না বলবার কে? আমরা কেন বাধা দিতে যাব বলুন? তবে আরেক পাটি জুতো ঠিক এইভাবেই গেছিল, আর তার মালিককে একদিন চোখের জল ফেলতে হয়েছিল তার জন্য। সেই কথাই বলছিলাম। ওদের মধ্যে প্রবীণ গোছের একজন দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানালেন, সেই কথা শুনে কাহিনী না শুনেই ভড়কে গেলাম। হাতের জুতো হাতেই থেকে গেল আমার, ফেলা হলো না। কথাটা কি শুনি বলতে গিয়ে গাড়ি শুদ্ধ সবার গলা থেকে নিজের জিজ্ঞাসাটাই শুনতে পাওয়া গেল। সমবেত কণ্ঠে যুগপৎ প্রতিধ্বনিতে একই প্রশ্ন। সেও ঠিক এই রকম ব্যাপার। হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে গিয়ে, কিংবা সঠিকভাবে বললে পায়ের লক্ষণ হাতে ঠেলতে গিয়ে শেষটায় আফসোস। এই বলে ভদ্রলোক একটু জিরিয়ে আমাদের কৌতূহল অধিকতর উদ্রেগের সুযোগ দিয়ে শুরু করলাম। শরৎচন্দ্রের নাম শুনেছেন তো? অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র, তারই গল্প। শুরু হলো ভদ্রলোকের বর্ণনা। শুনুন তাহলে, তার গল্প বটে, কিন্তু তার লেখা কোনো গল্প নয়,
তাহলে তো তার গ্রন্থাবলীতেই পেতেন। এ হচ্ছে তার নিজের জীবনে ঘটিত এক কাহিনী। শিশির কুমারের থিয়েটারে শরৎচন্দ্র তার নিজেরই কি একটা বইয়ের অভিনয় দেখতে গেছিলেন। অভিনয় তো দেখলেন, অভিনয় দেখা আর এমন কি কষ্টকর, তবে কষ্টের ব্যাপার ঘটল তারপরে। নিজের পামসুর এক পাটি অভিনয় শেষে আর দেখতে পেলেন না। পায়ের পামসুর এক পাটি আবার যাবে কোথায়? পদচ্যুত হয়ে কাছাকাছিই তো পড়ে থাকবার কথা, কিন্তু তার তৃষ্ণাও তো সে নেই। কুশন চেয়ারের এধারে ওধারে নানা ধারে পা দিয়ে যতটা হাতানো যায় হাতড়ানো চলে, তার তিনি ত্রুটি করলেন না, কিন্তু কিছুতেই সেটাকে বাগানো গেল না। কাজেই বিরক্ত হয়ে শরৎচন্দ্র আর যে পাটিটাকে পায়ের কাছে পেলেন তাকেই হস্তগত করে উঠে পড়লেন। শরৎচন্দ্রের বন্ধুরা থিয়েটারে বাইরে এসে অবাক হয়ে গেল। দেখা গেল শরৎচন্দ্রের খালি পা এবং খালি এক পাটি পামসু, তাও আবার তার যথাস্থানে নেই, পায়ে নয় হাতেই বিরাজ করছে। অবাক হবার কথাই নয় কি? এ কি দাদা, আপনার জুতো কোথায়? আরেক পাটি দেখছি নে যে, চেঁচিয়ে উঠলেন একজন। দেখতে পেলে শ্রীচরণেশই দেখতে, বলেন শরৎচন্দ্র। কষ্ট করে আর শ্রীহস্তে দেখতে হতো না। তবে ওটাকে আর কেন হাতে করে রেখেছেন? ফেলে দিন, জুতো আপনার হাতে মানায় না, জানালেন একজন। দৃষ্টিকটু এই দৃশ্য বোধহয় তার অসহ্য ঠেকছিল। সন্দিগ্ধ নেত্রে চারধারে তাকালেন শরৎচন্দ্র, তারপর বললেন, সেটি হচ্ছে না। 22 টাকা দামের সেদিনের কেনা এই দামি পামসু এইখানে ফেলে যাব তুমি ভাবছো? চোর বেটা এখানেই কোথাও ঘাপটি মেরে আছে, তককে তককে রয়েছে আড়ালে। এক পাটি রেখে আর কি হবে, এই ভেবে বৈরাগ্য বসে যেই না আমি এটাকে ফেলে দিয়ে যাব, অমনি উনি এসে মজা করে এটিকেও হাতাবেন, পুরো জোগাড়টাই হাত সাফাই করবেন। সেটি হচ্ছে না। আমার পামসু নিখরচায় উনি পরে আরাম করবেন, সেটি আমি হতে দিচ্ছি নে। এ আমি বাড়ি নিয়ে যাব। এই বলে ঘাপটি মারা চোরের আশায় ছাই দিয়ে পাটিহারা পামসুটাকে বগলদাবাই করে বাড়ির দিকে তিনি পা বাড়ালেন। তারপর কি হলো? গাড়ি শুদ্ধ সবাই আমরা কৌতূহলী হয়ে উঠলাম। ভদ্রলোক একটু দম নিচ্ছিলেন। শুনুন না বলি, সেই কথাই তো বলছি। চোর হচ্ছে অনেকটা চোর কাটার মতো, অমন উঁচা যে কোচাবো কোথায়, যদি একবার লাগে তো ছাড়ানো দায়। সেই সময় তিনি কলকাতার পরপারে হাওড়া পেরিয়ে বাজে শিবপুরে থাকতেন। তখন ছিল পুরানো হাওড়ার পুল, গঙ্গার উপর দিয়ে ট্রামের যাতায়াত ছিল না, হেঁটে পুল পেরুতে হতো। হাওড়া পুলের মাঝামাঝি এসে শরৎবাবুর মনে হলো জুতোর লোভে চোরটা তার পিছু পিছু আসছে না তো। শেষটায় একটা জুতোর খোঁজে এসে তার আর সব দামি জুতোদেরও না ফাঁক করে চলে যায়। বেনো জল ঘরে টেনে এনে ঘরের জল বার করে দেওয়া কোনো কাজের কথা নয়, এই কথা তিনি ভাবলেন। ডিটেকটিভ বইটই শরৎচন্দ্রের পড়া ছিল নিশ্চয়ই। চোরকে যে অদৃশ্যভাবে তাকে ফলো করছে এ বিষয়ে তার অনুমান সন্দেহ ছিল না। আরও ফলো করে তার বাড়ি টাড়ি জেনে নিয়ে শেষ পর্যন্ত ব্যাটার বড়াতে আরও বেশি ফলদায় হোক, এটা তিনি বাঞ্ছা করলেন না। বাজে শিবপুরে কাজের লোকের আমদানি কেন রে বাপু? তিনি করলেন কি, হাওড়া ব্রিজ পেরোনোর কালে মাঝগঙ্গায় খুব ঘটা করে সেই অবশিষ্ট অসহায় একমাত্র পামসুটিকে একেবারে জলাঞ্জলি দিলেন। দিয়ে চোরকে কলা দেখিয়ে তবেই নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরতে পারলেন। বাহ বাহ, শরৎচন্দ্রের তো খুব বুদ্ধি ছিল, তারিফ দিল গাড়ির সব্বাই। বাহ, বুদ্ধি থাকবে না,
কত বড় ঔপন্যাসিক তিনি, অত বড় মনস্তাত্ত্বিক এদেশে আর জন্মেছে নাকি কখনো? সবার মনের খবর ওর নখদর্পণে থাকতো। চোরকে দেখতে না পেয়েও তার মনের কথা তিনি জলের মতো পরিষ্কার দেখছিলেন। সায় দিলেন সেই ভদ্রলোক। কিন্তু বলতে কি, অত বড় মনস্তাত্ত্বিক না হয়েও চোরকে যেন আমিও চোখের উপর দেখছিলাম, ওই গল্প বক্তার মধ্যেই দেখতে পাচ্ছিলাম যেন। তা নইলে শরৎচন্দ্রের জুতো বিসর্জনের অত ঘটা উনি দেখলেন কি করে? ডিটেকটিভ বইটই কি আমার এক আধখানা পড়া নাই নাকি? আমি কুটিল নেত্রে কথকের দিকে তাকাতেই তিনি জুতোর কথাটা চাপা দিলেন অন্য কথায়। পরের দিন শিশির কুমারের আগমন হলো শরৎচন্দ্রের বাড়ি। তার হাতে একটি প্যাকেট এবং মুখে প্রশ্ন, বলতে পারো শরৎদা কি আছে এর ভেতরে? এখন শরৎচন্দ্রের মনস্তত্ত্ববিদ দুনিয়ায় খুব বিরল ছিল। আপনারা যদি তার গ্রন্থাবলী পড়ে থাকেন তাহলে তার প্রমাণ পেয়েছেন। তার বইয়ের নায়ক নায়িকাদের মনের কথা তিনি গণৎকারের মতো বলে দিতেন। কিন্তু দুঃখের বিষয়, প্যাকেটের মন বলে কোনো বস্তু নেই। প্যাকেট তো আর প্রাণী নয়, মনীষীও না। অতএব তার অন্তরের কথা তিনি বাতলাবেন কি করে? কাজেই অত্যন্ত স্বভাবতই তার নিজের মনে তখন যে তত্ত্বের উদয় হলো, প্যাকেটের মনস্তত্ত্বরূপে সেই কথাই প্রকাশ পেল। কোনো খাবার দাবার বুঝি? বললেন শরৎচন্দ্র। না দাদা, আপনার সেই আরেক পার্টি কোন ফাঁকে আপনার কুশনের তলায় গিয়ে সে দিয়েছিল। আজ চেয়ারগুলো তোলা নাড়ার সময় ধরা পড়ে গেছে। রেফারি আসামিকে আপনার হাতে সমর্পণ করতে পাকড়ে নিয়ে এলাম। এরপর শরৎচন্দ্রের মনস্তত্ত্ব কীরূপ হয়েছিল তা অনুমান করার ভার আমাদের উপরেই রইল। তার গ্রন্থাবলী যদি পুনঃ পুনঃ আপনাদের পড়া থাকে তাহলে তার টের পেতে আপনাদের খুব বেশি বেগ পেতে হবে না। এত বলে উক্ত ভদ্রলোক নিরস্ত হলেন। আমি জুতো হাতে উঠে পড়লাম। গাড়ির মধ্যে এধারে ওধারে চারধারে খোঁজাখুঁজি লাগিয়ে দিলাম। এর ওর বোচকা মুচকি ট্রাঙ্ক তোরঙ্গ লটবহর নড়িয়ে সরিয়ে ভালো করে দেখতে লাগলাম। এমনকি ওই ভদ্রলোককেও তুলে একবার তার তলদেশ দেখতেও দ্বিধা করলাম না। কিন্তু না, কোথাও নেই, ও নিচু তলাতেও না। একধারে গোটা কতক শিশি বোতল ঢেরি করা ছিল, সেগুলোকেও নেড়ে চেড়ে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখলাম। শরৎচন্দ্র শিশির সৌজন্যে তার হারানো মানিক ফিরে পেয়েছিলেন। আমিও যদি একবার সেই সব শিশির দৌলতে পেয়ে যাই। কিন্তু হায়, হাওড়া স্টেশনেই যে হাওয়া হয়েছে তাকে উত্তরপাড়ায় উতরে কামরার মধ্যে কামাতে যাওয়া বৃথা। অগত্যা আর উপায়ন্তর না দেখে এবং সেই একমাত্র স্লিপারকেই বারংবার দেখে দেখে অসহ্য হয়ে উঠল। তুত্তর বলে হতভাগাকে সবেগে জানলার বাইরে উধাও করে দিলাম। কারও আবেদন নিবেদন, বাধা নিষেধ, বাদ প্রতিবাদে কর্ণপাত করলাম না। সুজুতোর সঙ্গে আমার ছোটোবেলা থেকেই আড়ি, তাদের পরলেই আমার পায়ে ফোস্কা পড়ে। তাই আধুনিক চটি এই স্লিপারদের বরাবরই আমি ভালোবাসতাম। এভাবে চটাচটি করবার ইচ্ছা ছিল না, কিন্তু এরকম ব্যাপারের পর আর কাহাতক ভাব রাখা যায়? যাকগে, বিয়ে বাড়িতে যখন যাচ্ছি তখন জুতোর ভাবনা নেই। জুতোর অভাব হবে না, খালি পায়ে ফিরতে হবে না, এটা ঠিক। এমনকি বরাতে থাকলে শরৎবাবুর মতন দামি নরম পামশুও পেয়ে যেতে পারি। চাই কি? সবাই কিছু এখনও এত চালাক হয়ে যায়নি যে ছেঁড়া স্যান্ডেল পায়ে দিয়ে আত্মরক্ষা করে আত্মীয়তা রক্ষা করতে বেরিয়েছে। শ্রীরামপুর স্টেশনে নামলাম। ও মা, এ কি! গাড়ির পাদানির উপর গাদা হয়ে বসে এ কে? শ্রীমান সেই স্লিপারই না? চিনতে দেরি হলো না, তারই অপর পার্টি। নমস্কার।